স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারার চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল। প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিল্পাঞ্চলের নির্মাণ কাজ। সোমবার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। প্রায় 800 একর জমির এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে $50 কোটি বিনিয়োগের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের আনোয়ারার থেকে একেএম নাজিমের রিপোর্ট, ছবি তুলেছেন বেলাল হোসেন রুবেল। 2014 সালে সমঝোতা চুক্তির পর পেরিয়ে গেছে প্রায় এক যুগ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। কর্ণফুলী নদী ও টানেলের খুব কাছেই প্রায় 800 একর জায়গায় এই ইকোনমিক জোনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর চীনের রাষ্ট্রদূত। চীনের প্রায় 30টি প্রতিষ্ঠান ইতিমধ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেক্সটাইল, পোশাক, আইটি, হাইটেক পণ্য, ব্যাটারি ও গৃহস্থালী পণ্য সহ বেশ কিছু খাতে $50 কোটি বিনিয়োগ হবে। আমাদের চাইনিজ ইপিজেডটা যদি ঠিকমতো চালু হয়ে যায়, তাহলে বৈদেশিক যেই ইনভেস্টমেন্ট আমরা নিয়ে আসতে পারি, ওটা একটা সিস্টেম্যাটিকভাবে আমরা অর্গানাইজ করতে পারবো। এতদিন ধরে আপনারা অনেক দেখেছেন যে বিদেশি কোম্পানিরা এসে সুযোগ সুবিধা ওরকম ঠিকমতো পাচ্ছিল না, অর্গানাইজভাবে তারা ব্যবসা করতে পারছিল না। তো ব্যবসাকে আমরা যেন স্ট্রিমলাইন করতে পারি, ইজ অফ বিজনেসটাকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি, সেই কারণেই কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানকে অর্গানাইজ করা হয়েছে। আগামী 18 মাসের মধ্যে ইকোনমিক জোনে কারখানা স্থাপনের পাশাপাশি উৎপাদন শুরু হবে বলে আশাবাদী চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। এই ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। আগামী 18 মাসের মধ্যে এখানে কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নয়ন ও বিনিয়োগের পাশাপাশি চীন এখন বাংলাদেশের কৌশলগত অংশীদার। সরকার চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সব ধরনের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করবে বলেও জানান তিনি। বাংলাদেশের শিল্প রূপান্তরের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি, পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের যৌথ প্রচেষ্টার সফল পরিণতি। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে এগিয়ে নিতে বিপুল বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরির বিকল্প নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সিআইজেডে $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন তিনি। We are simply deregulating Bangladesh for the investors to come and invest. এই অর্থনৈতিক অঞ্চলে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে $500 মিলিয়ন বিনিয়োগের কথা বলা হলেও অবকাঠামো সহ সব বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এর পরিমাণ $1 বিলিয়ন বেশি হবে। So anything for investment. এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু শিল্প কারখানা নয়, আবাসন, পরিবহন, লজিস্টিক, সেবা খাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। জ্বালানি সংকট এখন শুধু জনভোগান্তিতে সীমাবদ্ধ নেই। এই সংকট প্রভাব ফেলছে অর্থনীতি, বিনিয়োগ ও শিল্প উৎপাদনের উপরও। বাসাবাড়ি ও পরিবহন সংকটের পাশাপাশি গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস কূপ খনন জোরদার করতে হবে, পাশাপাশি বাড়াতে হবে বিকল্প জ্বালানির ব্যবহার। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময়ই বাসাবাড়িতে থাকে না পর্যাপ্ত গ্যাসের চাপ। সপ্তাহখানেক ধরে একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। সরবরাহ কম থাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, যার সরাসরি প্রভাব পড়ছে পরিবহন ব্যয়ে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষেরও। সিএনজি ফিলিং স্টেশন মালিকরা বলছেন, এই সংকট কাটাতে প্রয়োজন বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী জ্বালানি পরিকল্পনা। দেশীয় সম্পদ উত্তোলনের যেই একটা ধারাবাহিকতা রক্ষা করা দরকার ছিল, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমাদের যেই কাঙ্ক্ষিত এবং আমাদের সাথে যে চুক্তিবদ্ধ প্রেসার বলেন যেটাকে, আমরা সেই প্রেসারে গ্যাস চাই। সবচেয়ে বেশি চাপ পড়ছে শিল্প খাতে। গ্যাসের অভাবে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ব্যবসায়ীরা বলছে, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন, কর্মসংস্থান ও নতুন বিনিয়োগ টেকসই হবে না। একদিন কিংবা 2 দিন গ্যাস সাপ্লাই বন্ধ থাকা মানে হচ্ছে রাফলি আপনার বছরের অ্যানুয়াল প্রোডাক্টিভিটি 1% কাছাকাছি কমে যায়। এবং এটার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইয়েতে কি বলে, এটা ছাড়াও যে
লং টার্ম অনেকগুলো ড্যামেজ হয়, যে আপনার যেগুলো কাস্টমার যেখানে প্রয়োজন আছে সেখানে সময় মতো ডেলিভারি দেওয়া যায় না। গবেষণা সংস্থা সিপিডির মতে শুধু আমদানি নির্ভর এলএনজির উপর নির্ভর করে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিমাণ দেশে গ্যাস উৎপাদন হয় এবং একই সাথে চাহিদা যা এবং যতটুকু এলএনজি আমদানি করা হয় তা সেটা দিয়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব না। কিন্তু তার মানে এই না যে সেটা এলএনজি আমদানি করে সেই চাহিদাটা মেটাতে হবে, এটা কখনোই সম্ভব না। ইতিমধ্যে সরকার এলএনজি আমদানি করতে যে বিপুল ব্যয় করছে এর কারণে দেনা বাড়ছে এবং সেটা এক ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে সমাধান হলো অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন কাজগুলোকে ত্বরান্বিত করা। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার সচিবালয়ে তিনি জানান, চলমান গ্যাস সংকটে সরকারের কোনো ত্রুটি নেই, কারিগরি সমস্যার কারণে এমনটি হচ্ছে। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীতে তীব্র হচ্ছে গ্যাসের সংকট, কয়েকদিন ধরে চলছে ভোগান্তি। গৃহস্থলীর পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে হাহাকার। গ্যাসের সংকট নিয়ে সচিবালয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তুলে ধরেন গ্যাস সংকটের কারণ। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের জন্য নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটির জন্যই এই গ্যাস সংকট। আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানিকৃত এলএনজি যে সাপ্লাইটা ছিল তার 50% এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে। গ্যাস সংকটের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহ থেকে সংকট কমবে। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। তো আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ত্রুটি না। দীর্ঘমেয়াদে ভোলা স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। এজন্য বছর খানেক সময় লাগতে পারে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। তারা 48 ঘন্টার মধ্যে প্রবলেমটা তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সারা দেশে 30 জুলাই ঘোষিত সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের অনুরোধ এবং গ্যাস সরবরাহে জনভোগান্তির বিষয়টি বিবেচনায় 30 জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে জ্বালানি বিভাগ দ্রুত দাবি দাওয়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মসূচি শুরু হবে। তাদের অভিযোগ, সিএনজি স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মিলছে মাত্র 2 PSI, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা। একই সঙ্গে দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন স্টিয়ারিং কমিটির নেতারা। জুলাই তারিখে আমাদের স্টেশন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত প্রতীকী বন্ধ থাকবে এবং পরবর্তীতে যদি সমস্যার সমাধান সমূহ যথাযথভাবে সমাধান না হয় তবে আমরা আগামী মাসের 23 আগস্ট তারিখ থেকে আমরা সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখবো। সরকারকে সহযোগিতার হাত প্রসারিত করে আমরা আগামী 30 জুলাই 2026 তারিখের সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করছি। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করতে ওমানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FSABCCI এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী গুলশানে বাণিজ্য সংগঠনটির কার্যালয়ে আয়োজিত বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়াতে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, রিয়েল এস্টেট, পর্যটন, অবকাঠামো, প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে আলোকপাত করেন বক্তারা। এ সময় ওমানের উপরাষ্ট্রদূত ফাতিহা আহমদ দুই দেশের বাণিজ্য উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলেন।
SABCCI সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ এবং ওমানের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। সেমিকন্ডাক্টর, AI, সফটওয়্যার ডেভেলপমেন্ট, রেডিমেড গার্মেন্টস এবং পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস সহ অন্যান্য প্রোডাক্টে ওমানের সাথে ব্যবসা বাণিজ্য করার অনেক সুবিধা আছে। ওমান গভর্নমেন্ট 2040কে ভিশন ধরে যেই কাজ করছেন এবং অর্থনীতি উন্নয়নে যে প্রচেষ্টা করছেন, আশা করি বাংলাদেশ সেখানে বড় পার্টনার হিসাবে কাজ করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড NBR ভ্যাট বিভাগের বৃহৎ করদাতা ইউনিট LTEU দেশের 17টি শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের 5 বছর উৎপাদনের তথ্য চেয়েছে। সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে ওষুধ শিল্পে নতুন তথ্য যাচাই কার্যক্রম শুরু করেছে NBR। এসব তথ্য ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে সংরক্ষিত নথির সঙ্গে মিলিয়ে ভ্যাট রিটার্নের সত্যতা যাচাই করা হবে। এর মাধ্যমে উৎপাদন ও ঘোষিত ভ্যাটের মধ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চায় রাজস্ব কর্তৃপক্ষ। LTEU এর পক্ষ থেকে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে পাঠানো চিঠিতে 2021-22 অর্থ বছর থেকে পণ্যভিত্তিক উৎপাদন তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। দেখছেন দেশ বাণিজ্য, ফিরছে বিরতির পর। দেখছেন দেশ বাণিজ্য। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও 1 বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন করার সবশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবছরের 31 ডিসেম্বর। কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, কর্পোরেট গভর্নেন্স কোড 2018-র শর্ত অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এর আগে কমিশনের বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আলোকে নিয়োগের সময়সীমা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সবশেষ সিদ্ধান্তে কমিশন ওই সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত নির্ধারণ করেছে। একই সঙ্গে কমিশনের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দ্রুত পৌঁছে দিতে দেশের স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে কোনো ব্যাংক কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ উঠলে তার চাকরি বিধি অনুযায়ী সর্বোচ্চ 2 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ 1 থেকে সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক 2005 সালের পুরনো নিয়মটি সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা 2015-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা 2 মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। 1 দফা কমানোর মাত্র 3 দিনের মাথায় ভরিতে 2216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,23,074 টাকা। সোমবার সকাল 10টা থেকেই নতুন দর কার্যকর হয়েছে। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 2,13,043 টাকা। 18 ক্যারেটের দাম 1,82,950 টাকা। এর আগে 24 জুলাই ভরিতে 3,324 টাকা কমানো হয়েছিল স্বর্ণের দাম। মাত্র 3 দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত 95 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে 46 বার দাম বেড়েছে, 48 বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম 25 দিনে দেশে 229 কোটি 90 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 28,048 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে 39 কোটি 20 লাখ ডলার। মাসের প্রথম 5 দিনে দেশে এসেছিল 56 কোটি 70 লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকায় 21 দিনে রেমিটেন্স দাঁড়ায় 209 কোটি 50 লাখ ডলার, যা 25 দিনে বেড়ে হয়েছে 229 কোটি 90 লাখ ডলার। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের বিভিন্ন প্রণোদনা এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে
নেওয়া উদ্যোগের কারণে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কিছুটা কমায় আন্তর্জাতিক বাজারে বড় দরপতন হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই সাময়িকভাবে হামলা বন্ধ রাখায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে একদিনেই তেলের দাম কমেছে 6% বেশি। টানা কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ঊর্ধ্বমুখী ছিল আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। তবে চলতি সপ্তাহের শুরুতেই চিত্র বদলে গেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম একই দিনে প্রায় 7% কমে ব্যারেল প্রতি $83.10 নেমেছে। একই সময় ব্রেন্ট ক্রুডের দামও 7.44% কমে দাঁড়িয়েছে $89.58। রয়টার্সের তথ্য বলছে এই পতনের মূল কারণ মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রশমন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নতুন করে হামলা না চালানোর নির্দেশ দেওয়ার পর টানা 13 দিনের সামরিক অভিযান থেমে যায়। অন্যদিকে ইরানও জানিয়েছে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখায় তারাও পাল্টা হামলা স্থগিত করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার উদ্যোগ নিচ্ছে পাকিস্তান। এমন খবরে বাজারে আরও ইতিবাচক বার্তা পৌঁছেছে। এশিয়ার লেনদেনেও তেলের দাম নিম্নমুখী ছিল। WTI ও ব্রেন্ট দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় 5% পর্যন্ত কমেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যত বাড়ে তেলের বাজারে তত বাড়ে অনিশ্চয়তা। আবার উত্তেজনা কমার আভাস মিললেই দামও দ্রুত নেমে যায়। এখন বিনিয়োগকারীদের নজর এই যুদ্ধবিরতির পরিবেশ কতটা স্থায়ী হয় এবং যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পথ কত দূর এগোয়। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে DSX সূচক 55 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5839 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 299টির, কমেছে 53টির, অপরিবর্তিত রয়েছে 39টির দর। লেনদেন হয়েছে 872 কোটি 8 লাখ টাকা। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ টপ গেইনের তালিকায় প্রথম অবস্থানে ছিল দেশবন্ধু পলিমার লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল EBL NRB মিউচুয়াল ফান্ড লিমিটেড। টপ লুজারের তালিকাটা যদি আমরা দেখি সেক্ষেত্রে টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যদি দেখি আমরা সেক্ষেত্রে আজ সার্বিক সূচক বেড়েছে 125 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,604 পয়েন্টে। এছাড়া CSE-তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 145টির, কমেছে 62টির, অপরিবর্তিত রয়েছে 25টির দর। লেনদেন হয়েছে 16 কোটি 66 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে US ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 90 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 90 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 169 টাকা 95 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 62 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 146 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 140 টাকা 74 পয়সায়। এছাড়া যদি আমরা দেখি জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 78 পয়সা, বিক্রি হয়েছে 71 পয়সায়। সৌদি রিয়েল কিনতে খরচ হয়েছে 33 টাকা 40 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 62 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 82 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 92 পয়সায়। সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্যটা যদি আমরা দেখে নিই সেক্ষেত্রে সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 99 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 87 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 20 টাকা 10 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 10 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SMC এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটি কমিউনিকেশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 26 জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 5 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রোডাকশন প্ল্যানিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 26 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 25 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক PLC সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।